দুনিয়াতে অনেক বৃহৎ ও বড় বড় অপশক্তি রয়েছে, যাদের কাছ থেকে আমাদের রক্ষা করে মন্দির বা নির্দিষ্ট কোনো আবদ্ধ জায়গা, যেখানে আমরা নিজেদের নিরাপদ মনে করি। হ্যালো গাইস, আজ নিয়ে এসেছি 2022 সালে মুক্তি পাওয়া বাংলাদেশের শর্ট হরর ফিল্ম মশারির গল্প নিয়ে। 22 মিনিটের 9 সেকেন্ডের এই মুভিটি বিশ্বব্যাপী সাড়া ফেলেছে এবং অনেকগুলো ইন্টারন্যাশনাল পুরস্কারও লাভ করেছিল। এই গল্পটিতে বাংলাদেশের আসল পরিস্থিতিকে তুলে ধরা হয়েছে, যেখানে রাত হলেই নেমে আসে ডেঙ্গু মশার ভয়। মুভিতে সেটিকে রক্তখেকো দানবের সাথে তুলনা করা হয়েছে। তো মুভির কিছু সিন দেখে গল্পে প্রবেশ করা যাক। গল্পের শুরুতেই বনের মাঝে গরুর খুলি দেখানো হয়। সেটার সামনে দাঁড়িয়ে আছে গল্পের মূল চরিত্র দুই বোন, অপু ও ছোট বোন আয়েরা। আয়েরা গরুর খুলির দিকে তাকিয়ে মন্ত্র পড়ছে। অপু তাকে তাড়া দিচ্ছে, কারণ সন্ধ্যার আগে তাদের বাসায় ফিরতে হবে। আয়েরা না উঠলে অপু বলে, তুমি কি গরু যে গরুর জন্য দোয়া পড়ছো? আয়েরা অপুকে প্রত্যুত্তরে বলে, তুমি তো গাধা। যাওয়ার সময় আয়েরা হাতে একটা শিং তুলে নেয়। অপু তাকে সেটা ফেরত রেখে আসতে বলে, কারণ তার ধারালো জিনিস একদমই পছন্দ না। আয়েরা অপুর কথা না শুনেই নৌকায় উঠে পড়ে। এই সময় মাইকের মাধ্যমে সতর্কতা প্রচারিত হয়, আপনারা নিজেদের ঘরে ফিরে যান, কোনো অবস্থাতেই বাইরে থাকবেন না। কাছে ধর্মীয় বই ও বস্তু রাখতে পারেন, কিন্তু ধর্ম আপনাদের নিরাপত্তা দিতে পারবে না, কারণ তারা আসে রক্তের খোঁজে। তাদের বাড়ি যাওয়ার পথে আমরা সকলেই দেখতে পারি রাস্তার সকলেই মশারি টানিয়ে রেখেছে। জলদি বাড়ি ফিরে অপু মশারি টানিয়ে নেয়। একদিকে দড়ি ছোট হবার কারণে অপু আয়রার কাছ থেকে শিংটা নিয়ে ডাস্টবিনে ফেলে দিয়ে একটা দড়ি নিয়ে আসে। দড়িটা দেওয়ালে লাগাতে গেলেই দেওয়ালের পিনে হাত লেগে হাত কেটে যায়। হাত থেকে গড়িয়ে পড়তে থাকে রক্ত। তখনই সেই গড়িয়ে পড়া রক্তের গন্ধে কেউ একজন দরজার সামনে ছুটে আসে। দড়িটা ঠিক করে অপু আয়রাকে বলে, আমার আগে কিন্তু তোমাকেই ধরবে, কারণ ওরা বুড়োদের মতো ইয়াং মেয়ে বেশি পছন্দ করে। ঘুমানোর আগে আয়রা বলে, আচ্ছা আপু, আমার মাথায় হাত বুলিয়ে দেবে, তাহলে আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ব। অপু তাকে একটা ঘুমের ওষুধ দিয়ে বলে, এটা খেলেও কিন্তু তাড়াতাড়ি ঘুম আসে। অপু জল আনতে গেলে আয়রা ওষুধটি লুকিয়ে ফেলে। ওষুধ খাওয়ার ভান করে সে অপুকে জিজ্ঞেস করে, আচ্ছা আপু, ভ্যাম্পায়াররা মশারির মধ্যে ঢুকতে পারে না কেন? অপু বলে, মশারির আবিষ্কার করা হয়েছে আমাদের রক্ত বাঁচানোর জন্য। মশা আর ভ্যাম্পায়ার দুজনেই আমাদের রক্ত খায়। মশারি হলো একটা সুরক্ষার গণ্ডি, যা আমাদের রক্ষা করে। লাইট বন্ধ করে ঘুমিয়ে পড়তে কিছুক্ষণ পর আয়রা উঠে বসে। সে দেখে মশারিটি যেন ঘরের মধ্যে আরও একটি ঘর বানিয়ে তাদের রক্ষা করছে। আমাদের ছোটবেলায় শোনা ধাঁধার মতো এটা। ঘরের মধ্যে ঘর, গোটা এলাকা তখন মশারির মধ্যে গভীর ঘুমে আচ্ছন্ন। মাঝরাতে গরুর খুলির স্বপ্ন দেখে আয়রার ঘুম ভেঙে যায়। মশারির চারপাশে হাত দিতে দিতে এক ছিদ্রের মাধ্যমে আঙুলটা মশারির বাহিরে বের করতেই কারোর যেন আগমন ঘটে। আয়রা হাতটি ভিতরে নিয়ে নিলে অপর পাশ থেকে একটা পিচাস নিজের আঙ্গুল সেখান দিয়ে প্রবেশ করায়। এটাই ভ্যাম্পায়ার। দীর্ঘকালো কুৎসিত বড় বড় নখযুক্ত আঙ্গুলটা বেশ কিছুটা ঢুকে আসলো। আয়রা একটু এগিয়ে আসে, ভালো করে দেখে নেয় বোন ঘুমাচ্ছে কিনা। বোনকে দেখে মশারির দিকে তাকাতে লক্ষ্য করে আঙুলটা আর সেখানে নেই। মশারি ফুটে চোখ রাখতেই যাবে, তখনই হঠাৎ এক রাক্ষসের মুখ মশারির ওপাশ থেকে এপাশে এগিয়ে আসে। আয়রা অনেক চেষ্টা করে দিদিকে ডাকার, তবে তার আপু তো গভীর ঘুমে। মনে পড়ে যায় দিদির কথা, মশারির মধ্যে তারা সম্পূর্ণ নিরাপদ। তাই সে বিছানার নিচের দিকে চেক করতে থাকে, মশারি ভালোভাবে গোজা আছে তো। একটা কোনা ফাঁকা থাকলে সেটা গোজার সময় হাতটা মশারির বাইরে গেলে ভ্যাম্পায়ার তার হাত ধরে তাকে টেনে নিয়ে যায়। আয়রার শেষ কথা ছিল, আপু
এই ডাক শুনে উঠে পড়ে অপু। চারিদিকে খুঁজতে থাকে বোনকে। সে কোথায়? টর্চের আলো মশারির ফুটোর দিকে ফেলতেই দেখে নিচে পড়ে রয়েছে আয়রার পরনের কম্বলটা। অপু বুঝতে পারে ঘরে আগমন ঘটেছে ভ্যাম্পায়ারের। তখনই আয়রা মশারির ভিতর ঢোকার চেষ্টা করলে ভ্যাম্পায়ারটা তাকে টেনে নিয়ে যায়। ঘটনা বেগতিক দেখে মশারির চারকোনা ছুটে গায়ে ঢেকে অপু যায় বোনকে বাঁচাতে। রুমের বাহিরে বেরিয়ে তার পায়ে ঢোকে ভাঙা কাছের টুকরো। ব্যথায় কাতরে ওঠে সে, তবে সে থামে না। কাচের উপর দিয়ে সে এগিয়ে যায়। পা থেকে গড়িয়ে পড়া রক্তের গন্ধে সামনের রুম থেকে উকি মারে ভ্যাম্পায়ার। অপু রেগে বলে, তুই রক্ত চাস? তাহলে পিরিয়ডের সময় আসিস। রক্ত কাকে বলে দেখাবো। ফ্লিকার করতে থাকা আলোর মধ্য দিয়ে বেরিয়ে আসে পৈশাচিক জন্তুটা। অপু প্রস্তুত। তারা একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে। কিছুক্ষণ পর দেখানো হয় আয়রা বসে আছে। সামনে দানবটি তার দিদিকে মারাত্মকভাবে আঘাত করছে। তার শরীরে থাকা মশারিটাও ছিঁড়ে গেছে। তখনই গরুর শিংটা আয়রা অপুর দিকে ছুঁড়ে মারে। ভ্যাম্পায়ার অপুকে ছেড়ে দিয়ে আয়রার দিকে আসতে থাকে। আয়রা ক্লোজেটে ঢুকলে ভ্যাম্পায়ারের হাতে সেখানে আটকে যায়। আয়রা চিৎকার করতে থাকে, তুমি এখানে আসতে পারবে না, কেউ আসতে পারবে না, কারণ এটা আমার জায়গা। একই কথা বারবার বলার পর হঠাৎই নীরবতা ছেয়ে যায়। আস্তে করে দরজাটা খুলতেই দেখা যায় অপু হাতে শিং নিয়ে দাঁড়িয়ে। শিংয়ের ডগায় রক্ত লেগে আছে। ভ্যাম্পায়ারটা নেই সেখানে। অপু আয়রাকে বেরিয়ে আসতে বারণ করে। আয়রা বেরিয়ে আসতে চাইলে অপু বলে, আর কয়েক ঘন্টা, তাহলে দিন হয়ে যাবে। নাছোড়বান্দা মেয়েটা তার কথা শুনে না। সে বলে, মা থাকলে সে ঠিকই আমার মাথায় হাত বুলিয়ে দিত, কিন্তু তুমি সেটা করলে না। সে আবারও বলে, আমি নিঃশ্বাস নিতে পারছি না, একবারের জন্য দরজাটা খোলো। অপু তাকে বুঝিয়ে বলে, আমি প্রতিদিন তোমার সাথে খেলবো, মাথায় হাত বুলিয়ে দিব, আর একটু সময় ভিতরে থাকো। তখনই মশারি গায়ে জড়িয়ে যেতে গেলে টান খেয়ে মশারিটি খুলে যায়। তখন আয়রা বলে, তুমি গরু। তবে অপু বলে, তুমি গাধা। এরপর কেটে যায় কয়েক ঘন্টা। আয়রা বনের মধ্যে একাই হেঁটে চলেছে। সন্ধ্যার আগেই সে খাবার খেয়ে মশারি টানিয়ে শুয়ে পড়ে। যে মেয়েটা মশারির মধ্যে শুতে ভালোবাসতো না, সে মেয়ে এখন মশারির মধ্যেই থাকতে পছন্দ করে। এটা যেন তার অভ্যাসে পরিণত হয়েছে। লাইট বন্ধ করতেই বিছানার নিচ থেকে একটা হাত বেরিয়ে আসে। আয়রা তাকে দেখে ভয় পায় না। সে আরো কোনায় ঘেঁষে আসে। হাতটি তাকে আদর করে দিতে লাগে। মুভিটা তো এখানেই শেষ হয়ে গেছে, কিন্তু এর মাধ্যমে অনেকগুলো বাস্তবতা তুলে ধরেছেন ডিরেক্টর। এই মুভিটি অনেকগুলো বাস্তবতার মাধ্যমে ফুটে উঠেছে। পৃথিবীর অনেক উন্নত দেশ এই মহামারীর কবলে পড়ে ধ্বংস হয়ে গেছে, যেটা হলো ডেঙ্গু মহামারী। এখন আমরা মশারির নিচে আশ্রয় নিয়ে বেঁচে আছি। এটা হলো প্রতিকূলতার মধ্যে বেঁচে থাকার লড়াই। বাস্তবের একটি বড় উদাহরণ হলো ইবোলা ভাইরাস। করোনা থেকেও এটি বেশি প্রভাব ফেলেছিল উন্নত দেশগুলোতে। এর উৎপত্তি হয়েছিল সাউথ সুদান ও ইউকুক নামে প্রত্যন্ত গ্রাম থেকে, যেটা একটি অউন্নত দেশ। আরেক সিনে বলা হয়েছে, ধর্মীয় কিছু কাছে রাখলেও ধর্ম তোমাকে বাঁচাতে পারবে না, কারণ পৃথিবীতে কোনো ধর্মই মনুষ্য ধর্মকে প্রশ্রয় করে না। ধর্মে ধর্মে দেখা দেয় দাঙ্গা, সেটা বন্ধ করা হোক। আর মশারিকে সুরক্ষা গণ্ডি হিসেবে তুলে ধরা হয়েছে। এখানে ঢুকলে আমাদের মনে হয় আমরা বাকি সব ক্ষতিকর জীব হতে সুরক্ষিত, যেমনটা চাদরের ক্ষেত্রে হয়। মশারির ভিতর প্রবেশ করলে মনে হয় আর কোনো অপশক্তি আমাদের ছুঁতে পারবে না। সেই জন্যই ভয় পেলে আমরা চাদরের ভিতর ঢুকে মনে করতাম আমাদের কেউ দেখতে বা ক্ষতি করতে পারবে না। এছাড়া আমাদের পুরুষতান্ত্রিক সমাজে মহিলাদের উপর অনেক অত্যাচার করা হয়। প্রতিনিয়তই পুরুষেরা মহিলাদেরকে নির্দিষ্ট গণ্ডির মধ্যে বেঁধে রেখেছে। সমাজের পুরুষ ও নারীর অধিকার সমান, তবে কিছু পুরুষ তা মানে না। তারা নারীদের ছোট করে। ভ্যাম্পায়ার ও মশার কথায় এখানে রক্তচোষা বলতে কিছু পুরুষদের বুঝিয়েছে, যারা মহিলাদের উপর অত্যাচার করে, তাদের নিপীড়ন করে। গল্পে তারা বুড়োদের মতো, তবে ইয়াং মেয়ে পছন্দ করে। এরপর আয়রাকে যখন ভ্যাম্পায়ার ধরে নিয়ে যায়, তখন তাকে বাঁচাতে আসে অপু। অর্থাৎ মহিলাদের উপর হওয়া অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আর অন্য কেউ নয়, মহিলাদেরকেই ঘুরে দাঁড়াতে হবে। সেক্ষেত্রে কাচের উপর দিয়ে হেঁটে যাওয়া দেখানো হয়েছে। কষ্ট পেলেও বোনকে তো বাঁচাতেই হবে।
গল্পের শুরুতে অপু বলে তার ধারালো জিনিস পছন্দ না, তবে সে চরিত্রটাই গল্পের শেষে বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হয়ে সেই ধারালো জিনিসটাকে বেছে নিল, যার মধ্য দিয়ে একটি মহিলার মানসিক ও চারিত্রিক দৃঢ়তার ব্যাখ্যা তুলে ধরা হয়েছে। পরিস্থিতি অনুযায়ী তাদের মধ্যকার পরিবর্তনকে দেখানো হয়েছে। গল্পের এক সময় ক্লোজেটের মধ্যে থেকে আয়রা বলে, আমি নিঃশ্বাস নিতে পারছি না, অর্থাৎ আই কান্ট ব্রিথ। এটার মাধ্যমে 2014 সালের মার্কিন যুক্তরাষ্ট্রের ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনের কথা তুলে ধরা হয়েছে, যেখানে একটি স্লোগান হিসেবে ব্যবহৃত হয়েছিল আই ক্যান্ট ব্রিথ। নিউ ইয়র্ক সিটির একজন পুলিশ অফিসার একজন নিরস্ত্র ব্যক্তিকে শ্বাসরোধ করে মেরে ফেলেন, যার নাম ছিল এরিক। মৃত্যুর আগে এরিকের শেষ কথা ছিল আই ক্যান্ট ব্রিথ। সেটাকেই ডাইরেক্টর গল্পে তুলে ধরেছেন। গল্পের অন্তিম পর্যায়ে অপু মারা যায়, তবে বোনকে দেওয়া কথা রাখতে এসে ফিরে আসে। গল্প শেষে সে তার কথা রেখেছে, কারণ বড় বোন নাকি মায়ের সমান। তো ভিউয়ার্স, কেমন লাগলো আপনাদের এই শর্ট ফিল্মের এক্সপ্লেনেশন? ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে যাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তীতে এরকম আরও গল্পের এক্সপ্লেনেশন দেখতে ও শুনতে। এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।